হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বেঙ্গলি বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে আমরা বাংলার তৃতীয় অধ্যায় নিয়ে এখানে আলোচনা করব। এটা আমাদের বাংলা 2 নম্বর ক্লাস। এর আগে আমরা অধ্যায় 2 থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে তৃতীয় অধ্যায়েরও বেশ কিছু প্রশ্ন সেখানে উল্লেখিত হয়েছে। আমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই প্রশ্নগুলি দেখে নেব। দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা তৃতীয় অধ্যায় বাংলা ভাষা শিখনের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্নগুলি আমরা আজকে আলোচনা করব। এরপরে আমরা 7 ও 16 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতি বলতে কী বোঝো? ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতির প্রচলন সর্বাধিক। এই পদ্ধতিতে শিশুকে একের পর এক বর্ণের শিক্ষা দেওয়া হয় এবং বর্ণের সাথে পরিচয় করানো হয়। এই পদ্ধতির মাধ্যমে প্রথমে শিশু স্বরবর্ণ, পরে ব্যঞ্জনবর্ণের শিক্ষা পায় এবং পরিচিত হয়। শুধুমাত্র স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও যুক্তবর্ণ শেখালেই হয় না, সেই সাথে তাদের সঠিক উচ্চারণ ও গঠন প্রকৃতির বৈশিষ্ট্য সেটি জানানো প্রয়োজন। শিক্ষার্থীদের বিভিন্ন ছবির কার্ড দেখিয়ে তার সাথে পরিচয় করাতে হয়। শিশুকালে আমরা যখন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ইত্যাদি শব্দগুলি বা বর্ণগুলি চিনতে শুরু করি, তখন আমরা প্রত্যেকটা বর্ণ ধরে ধরে দেখি এবং সেই সাথে মুখে উচ্চারণ করি। এগুলো আমাদের স্বরবর্ণ। এরপরেই আসে আমরা ক, খ, গ, ঘ, ঙ ইত্যাদি, যেগুলো আমাদের ব্যঞ্জন বর্ণ। আমরা কি করি, প্রত্যেকটা বর্ণ আমাদেরকে দেখানো হয়, সেই বর্ণের উচ্চারণ আমাদের শেখানো হয় এবং সেটি আমাদের লিখতে শেখানো হয়। এই জন্য বর্ণানুক্রমিক বা স্বরবিধি যে পদ্ধতিতে আমরা এই বর্ণগুলিকে চিনি এবং এর উচ্চারণ শিখি, সেগুলিকেই আমরা স্বরবিধি পদ্ধতি বলে থাকি। 2 নম্বর প্রশ্ন, বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতির যে কোনো দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। বর্ণানুক্রমিক বা স্বরবিধি পদ্ধতির দুটি সুবিধা হলো, প্রতিটি বর্ণের গঠন সম্পর্কে শিশু অবহিত হতে পারে। বর্ণের পরিচিতির সঙ্গে সঙ্গে বর্ণের সঠিক উচ্চারণ শিশু শেখে। নতুন বর্ণ তৈরি করতে ও বর্ণের সাথে পরিচয় ঘটে শিশুর। বর্ণানুক্রমিক পদ্ধতির অসুবিধা হলো, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানের ফলে অবশ্যই বর্ণগুলি ও বর্ণের আকার, ব্যবহার এবং এর আকার আয়তনগুলি যেগুলো ব্যবহার করা হবে সেগুলো স্পষ্ট হওয়া দরকার। তা না হলে শিক্ষার্থী ভালো করে বুঝতে পারবে না এবং সে ভুল জিনিসটা শিখতে পারে। শিক্ষকের এই পদ্ধতির প্রয়োগে বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন, সেই সাথে শিক্ষকের ধৈর্য থাকা অবশ্যই প্রয়োজন। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতি কাকে বলে? এর দুটি সুবিধা লেখো। যে পদ্ধতিতে শিক্ষার্থীকে ছোট ছোট শব্দ যোগ করে ছোট ছোট বাক্য গঠন করতে শেখানো হয় তাকে বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতি বলা হয়। যেমন আমি ভাত খাই, রাম ভালো ছেলে, সে বই পড়ে, ওইদিকে বোন ইত্যাদি। বাক্যানুক্রমিক বা বাক্যক্রম পদ্ধতির দুটি সুবিধা হলো, 1, কীভাবে বাক্য তৈরি হয় তা শিক্ষার্থী বুঝতে পারবে। 2, অর্থযুক্ত বাক্য ও অর্থহীন বাক্যের পার্থক্য বুঝতে পারবে। বাক্যের গঠন সম্বন্ধে ধারণা জন্মাবে। শুদ্ধ বাক্য লেখার অভ্যাস তৈরি হবে। বাক্যানুক্রমিক পদ্ধতি আমাদের কি করে, যে ভালো করে বাক্য তৈরি করতে, বলতে শেখায়। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থী ঠিক মতন উচ্চারণ না শিখলে কী ধরনের অসুবিধা দেখা যায় সেটি উল্লেখ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারংবার আসে। আচ্ছা, এখানে যে আমরা বলছি, আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা পড়ছি, যে অধ্যায়টা বাংলা ভাষা শিখনের বিভিন্ন পদ্ধতি, এখানে প্রত্যেকটা পদ্ধতি কাকে বলে এবং সেই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এখানে আলাদা করে বলে দেওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকটা শব্দানুক্রমিক পদ্ধতি, বর্ণানুক্রমিক পদ্ধতি, যে কটা পদ্ধতি আমি এখানে লিখে এনেছি তোমাদের জন্য নোটস বানিয়ে, সে কটা পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, বারংবার পরীক্ষায় আসে। সে কটা পদ্ধতির সুবিধা অসুবিধাও খুব গুরুত্বপূর্ণ, বারংবার পরীক্ষায় আসে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী ঠিকমতো উচ্চারণ না শিখলে কী অসুবিধা হয়? উত্তরে কি বলছে, শিক্ষার্থী ঠিক মতন উচ্চারণ না শিখলে 1, সে ভুল উচ্চারণ করে পাঠ করবে। 2, সে ভুল বানান লিখবে এবং বলবে। তার বাক্য গঠনে অসুবিধা হবে। লিখিতভাবে কিছু প্রকাশ করলে সেটি অর্থহীন হবে। সে যদি ভালো করে উচ্চারণ করতেই না জানে, তাহলে সে যখন লিখবে সেই উচ্চারণটা মনে করেই তো সে বর্ণগুলো বসিয়ে সে শব্দ তৈরি করবে, তখন কিন্তু সে ভুল শব্দ তৈরি করবে, কারণ তার উচ্চারণ সম্পর্কে সঠিক ধারণা নেই। 5 নম্বর প্রশ্ন, অভিনয় পদ্ধতিতে পাঠদান কেন শিক্ষা সহায়ক বলা যেতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে, অভিনয় বিষয়টি যেমন চিত্তাকর্ষক তেমনি আনন্দদায়কও বটে। অভিনয় এমন একটি মাধ্যম যা দর্শকদের চোখ, কান, মনকে আকর্ষিত করে। এই কারণে শিক্ষার্থীদের মনোযোগের সৃষ্টি দিতে অভিনয় পদ্ধতির ব্যবহার যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই পদ্ধতিতে শিক্ষার্থীর প্রতিটি জ্ঞানেন্দ্রিয় সজাগ ও সতর্ক হয়ে শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, ফলে শিখন সফল ও দীর্ঘস্থায়ী হয়। কোনো কিছু পড়ি, সেটার বদলে যদি আমরা কোনো কিছু দেখি, সেটা আমাদের বেশি দিন মনে থাকে। কেননা আমাদের যে চোখ ইন্দ্রিয়টি, সেটি আমাদের মন, আমাদের কান, এই সবকটি জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে চোখ, কান খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে চোখ, কান দিয়ে আমরা যখন সেই জিনিসটাকে দেখছি এবং শুনছি, সেই ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটছে, তখন আমরা সেই চরিত্রগুলোর সাথে নিজেদেরকে রিলেট করতে পারছি, সেই বিষয়টার সাথে আমরা রিলেট করতে পারছি এবং অতি সহজে বিষয়টি আমাদের মনে বসছে। এর ফলে আমরা যে বিষয়টিতে শিক্ষা দিচ্ছি বা যে বিষয়টি আমাদের শেখানো হচ্ছে, সেটা দীর্ঘস্থায়ী হয়। 4 নম্বর প্রশ্ন, অভিনয় পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখো। প্রত্যেকটা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অভিনয় পদ্ধতির দুটি সুবিধা হলো, 1, অভিনয় করার জন্য পাঠ মুখস্থ করার সময় নির্দিষ্ট অংশটি বারবার পড়তে হয় বলে বক্তব্য স্পষ্টতা, উচ্চারণ, স্বচ্ছতা জন্মায়।
2 কথন দক্ষতা বৃদ্ধি পায়। 3 অভিনীত চরিত্রটি সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। আর 4 সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটে। অভিনয় পদ্ধতির দুটি অসুবিধা হলো ছাত্রছাত্রীদের মনোযোগ পড়াশোনার বদলে অভিনয়ের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে। তাদের মধ্যে কথা বলার মধ্যে নাটকীয়তা ভঙ্গি চলে আসতে পারে। শিক্ষককে বিশেষ লক্ষ্য রাখতে হয় যাতে শিক্ষার্থী ভুল উচ্চারণ ও বিকৃত উচ্চারণে অভ্যস্ত না হয়ে পড়ে। সকলে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের ফলে সকলের কাছে সব চরিত্রগুলো কিন্তু গুরুত্ব পায় না। যখন তুমি শ্রেণীকক্ষে কোনো একটা পাঠ অভিনয় পদ্ধতির মাধ্যমে উপস্থাপন করবে, তখন দেখবে যাদেরকে সেই অভিনয় চরিত্রগুলি দেওয়া হয়েছে তারা কিন্তু নিজেদের চরিত্র নিয়ে এত বেশি উৎসাহিত এবং আগ্রহী হয়ে পড়বে যে অন্য চরিত্রগুলির প্রতি তাদের অত বেশি গুরুত্ব থাকবে না অনেক সময় নিজের চরিত্রটি আরও ভালো করে করার জন্য। অভিনয় পদ্ধতির এই অসুবিধাগুলি উল্লেখ করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বারংবার পরীক্ষায় আসে। অনুবন্ধন বা অনুবন্ধ পদ্ধতি বলতে কী বোঝো? এর দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করো। একটি বিষয়ের সঙ্গে অন্য একটি বিষয়ের যোগসূত্র রচনা করে যে শিক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয় তাকে অনুবন্ধ পদ্ধতি বলে। বিদ্যালয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সমজাতীয় বিষয়গুলির মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে শিক্ষা পরিচালনার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। তার ফলে তাদের মধ্যে অখণ্ড জ্ঞান গড়ে তোলা সম্ভব হয়। অনুবন্ধ পদ্ধতির অনেকটা সমন্বয় সাধন পদ্ধতির মতন গুরুত্বপূর্ণ। অনুবন্ধন পদ্ধতিতে অন্য অন্য বিভিন্ন বিষয়ের সাথে একটি বিষয়কে সংযোগ করা হয়। যেমন আমরা মাতৃভাষা পড়াতে পড়াতে দ্বিতীয় ভাষা এবং সেই সাথে কিছু ক্ষেত্রে গণিত, আবার অনেক সময় পরিবেশ বিদ্যাকে এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখাকে সংযুক্ত করে শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে উপস্থাপন করতে পারি। এর ফলে কী হবে, বাকি বিষয়গুলির সঙ্গে সে বিষয়টিকে সংযোগ করতে পারবে এবং তার মধ্যে অখণ্ড জ্ঞান গড়ে উঠবে। অনুবন্ধ পদ্ধতির সুবিধা হলো নানা বিষয়ের উপর ধারণা বৃদ্ধিতে সাহায্য করে, জ্ঞানের পরিধিকে বিস্তৃত করে, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, একই বিষয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শিক্ষার্থী শেখে। অনুবন্ধ পদ্ধতির অসুবিধা হলো বিষয়ের উপর শিক্ষার্থীর সবসময় স্পষ্ট ধারণা থাকে না। অনুবন্ধ পদ্ধতি প্রয়োগে শিক্ষক নিজে যথার্থ গুণী না হয় এবং তিনি যদি কোন বিষয়টি পড়াচ্ছে সেইটির বদলে অন্য অন্য বিষয়ের প্রতি বেশি গুরুত্ব প্রদান করে ফেলে, বেশি ফোকাস করে ফেলে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারবে না যে এখানে বাংলা পড়ানো হচ্ছে না, পরিবেশ পড়ানো হচ্ছে না, ইতিহাস পড়ানো হচ্ছে না, ভূগোল পড়ানো হচ্ছে, কোন বিষয়টা পড়ানো হচ্ছে। তাই জন্য বলছে সবসময় স্পষ্ট ধারণা নাও থাকতে পারে। ওনার অভাবে অনুবন্ধ প্রণালী প্রয়োগ করা যায় না। শিক্ষকের গুরুত্বপূর্ণ স্পষ্ট ধারণা থাকতে হবে। শিক্ষক যে সবসময় সব বিষয়ে জ্ঞান থাকবে এমনটাও না। কোনো প্রকারে জোর করে অনুবন্ধ প্রণালীকে বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। যদি মাতৃভাষা পড়াও এবং সেখানে যদি কোনোভাবে পরিবেশ বা ইংরেজি বিষয়টি বা অন্য যে কোনো বিষয়গুলি অন্তর্ভুক্ত হচ্ছে না, তবুও জোর করে তার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। 8 নম্বর প্রশ্ন, আলোচনা পদ্ধতি কাকে বলে? আলোচনা পদ্ধতি যে কোনো দুটি সুবিধা অসুবিধা লেখো। আমি এখানে এক একটা পদ্ধতির 3 থেকে 4টি করে সুবিধাগুলো আলোচনা করে দিচ্ছি। তোমাদের যে কটি প্রয়োজন অবশ্যই সেই অনুযায়ী পড়বে এবং লিখবে। আলোচনা পদ্ধতি এক ধরনের পারস্পরিক কথোপকথন। এই পদ্ধতিতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে থাকে। এই পদ্ধতি শিক্ষক শিক্ষার্থী অথবা শুধুমাত্র শিক্ষার্থীরাও এর অংশ নিতে পারে। বিশেষ কোনো একটি বিষয় অথবা সমস্যা নিয়ে আলোচনা হতে পারে যার উদ্দেশ্য হবে তার সমাধান অনুসন্ধান করা। আলোচনার মাধ্যমে সমস্ত শিক্ষা পদ্ধতিটি পরিচালিত হয় বলে এর নাম আলোচনা পদ্ধতি। আলোচনা পদ্ধতির কটি স্তর রয়েছে? 3টি: প্রস্তুতি, আলোচনা এবং মূল্যায়ন। এখানে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে পাঠদান করব, সেই জন্য পাঠদানের সমস্যাটিকে আগে আমাদের সমস্যাটিকে চিহ্নিত করতে হবে। তুমি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের একটি সমস্যা উপস্থাপন করে দিতে পারো। সেই সমস্যার উপরে ওরা আলোচনা করবে এবং ওদেরকেই প্রথমে সুযোগ দিতে হবে বিষয়টি মূল্যায়ন করে এবং তারপর তুমি নিজে মূল্যায়ন করে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ওদেরকে বুঝিয়ে দেবে। সেই জন্য প্রস্তুতি, সমস্যাটাকে খুঁজে বার করা, তারপরে আলোচনা এবং তারপরে সমস্যাটার সমাধান হিসাবে কী তৈরি হলো, কী সমাধান আমরা পেলাম সেটা মূল্যায়ন করা, সেটা সঠিক না বেঠিক। আলোচনা পদ্ধতির সুবিধা হলো শিক্ষক ও ছাত্রদের পারস্পরিক আলোচনায় ছাত্ররা সমৃদ্ধ হয়। কোনো বিষয়ে যদি ছাত্ররা কম জানে, শিক্ষক তাদেরকে সেই বিষয়টি ভালো করে জানিয়ে দেবে। 2, আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থী অনেক ক্ষেত্রে অজানা বিষয়টি জানা হয়ে যায়। শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে এবং শিক্ষার্থী দুজনেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এতে শিক্ষার্থীর সক্রিয়তা অধিক বেশি করে প্রকাশ পাচ্ছে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। এতে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি হয়, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং শিক্ষার্থীর সম্পর্ক গড়ে ওঠে, সুসম্পর্ক গড়ে। কিন্তু এর বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। শ্রেণীকক্ষে অপেক্ষাকৃত লাজুক ছাত্রছাত্রীরাও আলোচনা অংশ নিতে চায় না। অনেকেই ভুল হবে মনে করে অংশ নেয় না। কিছু ক্ষেত্রে কেউ ভুল বলে ফেলবে এবং তা নিয়ে অন্যরা উপহাস করবে ভেবে নিজেকে গুটিয়ে রাখে। অপেক্ষাকৃত ভালো ছাত্ররাই আলোচনায় মুখ্য ভূমিকা গ্রহণ করে। শ্রেণীকক্ষের অনগ্রসর ছাত্ররা এই আলোচনায় উৎসাহ হারিয়ে ফেলে। যখন দেখবে যে বেশিরভাগ এই সমস্ত সক্রিয় পদ্ধতিগুলিতে আলোচনা পদ্ধতির মতো বেশিরভাগ যারা খুব ভালো পড়াশোনায় তারাই কিন্তু এতে অংশগ্রহণ যথার্থ হয়ে উঠবে, যখন শিক্ষক নিজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারবে এবং সকলকে নিয়ে এই পদ্ধতি যথার্থভাবে শিক্ষাদান প্রক্রিয়াটি পরিচালন করবে। 9 নম্বর পদ্ধতি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। কি বলছে? প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? এর প্রধান ধাপগুলি কী কী? প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতির প্রবর্তক হলেন জন ডিউই।
যার মতে শিখনের জন্য দুটি বিষয় অধিক প্রয়োজন। এক সমস্যা, অপরটি হলো শিক্ষার্থীর সক্রিয়তা। তাই সমস্যা ও কর্মকেন্দ্রিক সমাধানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে যে পদ্ধতিতে পরিচালিত হয় তাকে প্রজেক্ট পদ্ধতি বা প্রকল্প পদ্ধতি বলা হয়। মনোবিদ কিলপ্যাট্রিক এই পদ্ধতিকে পরিপূর্ণ রূপ দান করেন। এই সম্পর্কে বলেন, প্রজেক্ট বা প্রকল্প একটি উদ্দেশ্যমূলক কাজ এবং সামাজিক পরিবেশে সম্পাদিত হয়। পদ্ধতির 5টি স্তর বা ধাপ লক্ষ্য করা: পরিস্থিতি সৃষ্টি করা, প্রকল্প স্থিরকরণ ও উদ্দেশ্য নির্বাচন, প্রকল্পটির পরিকল্পনা করা, প্রকল্পটিকে কার্যকারী করে তোলা এবং প্রকল্পটির মূল্যায়ন করা। এটি বিষয় নির্বাচন করতে হবে, সেই বিষয় নিয়ে উদ্দেশ্য নির্বাচন করতে হবে, পরিকল্পনা করতে হবে কীভাবে কার্যটি সম্পন্ন হবে এবং সেটিকে কাজ করে প্রয়োগ করতে হবে সেই পরিকল্পনা অনুযায়ী, এবং তারপরে প্রকল্পটি মূল্যায়ন করতে হবে ঠিক কিনা। 10 নম্বর প্রশ্ন, প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা উল্লেখ করে। এটি বারবার পরীক্ষায় আসে, স্টার মার্ক করবে। প্রকল্প পদ্ধতির সুবিধা হলো শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে বা সঞ্চয় করে, ফলে তাদের জ্ঞান দীর্ঘস্থায়ী হয়, শিক্ষার্থীর ব্যক্তিত্ব এবং স্বনির্ভরতা বৃদ্ধি পায়, সমস্যার সম্মুখীন হয় বলে তাদের চিন্তন শক্তি ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। 4 হচ্ছে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের কাজের মূল্যায়ন করতে শেখে। প্রকল্প পদ্ধতির অসুবিধা হলো এটি একটি অতি সময় সাপেক্ষ একটি পদ্ধতি। অনেক সময় প্রকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের অনেক কিছু সামগ্রী কেনাকাটা করতে হয়, ফলে ব্যয় বেশি হয়, ব্যয় সাপেক্ষ বলে অনেকের প্রতি অনীহা সৃষ্টি হয়। একটি প্রকল্পের কাজ শেষ করে অন্য প্রকল্পের কাজ শুরু করতে অনেকটা সময় চলে যেতে পারে। এর জন্য শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলে এবং দ্রুত একাধিক বিষয়কে শেখানো সম্ভব হয় না। 2 নম্বর প্রশ্ন, ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির দুটি অসুবিধা ও সুবিধা লেখো। ছড়ার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির সুবিধা: ছড়া মনোমুগ্ধকর ও শিশুর কাছে মনোরঞ্জনকারী বলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়। ছড়া ছন্দের মাধুর্যে শিক্ষার্থীর মনকে আকৃষ্ট করে। 3 হচ্ছে ছড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নির্ভুল বর্ণ ও শব্দ উচ্চারণ করতে শেখে। ছড়া পদ্ধতির মাধ্যমে একদম ছোট শিক্ষার্থীদের খুব বেশি করে পড়ানো হয়, তাদের পাঠদানের সময় যে পাঠ উপস্থাপন সেটি অনেক সময় ছড়ার মাধ্যমে করা হয়। ছড়া পদ্ধতির অসুবিধা হলো অত্যন্ত মনোমুগ্ধকর বলে অন্তর্নিহিত ভাববস্তু শিক্ষার্থীরা আগ্রহ হয় না, ছন্দের তালে তালে ভেসে যাওয়া বিষয়ের গভীরতা অনুভব করে না। ছড়ার মাধ্যমে শিক্ষা দেয় সমস্ত শ্রেণীর জন্য উপযুক্ত নয়, এটা কেবলমাত্র 1-2 এর জন্য উপযুক্ত, এর থেকে উপরে শ্রেণীরা এতে আগ্রহ অনুভব করে না। 12 নম্বর প্রশ্ন, আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, গল্প বলা পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। কি বলছে, গল্প বলা পদ্ধতির মাধ্যমে বিষয়বস্তু পরিবেশন করলে শিক্ষার্থীরা সহজে বোঝে ও সহজে মনে রাখতে পারে। শিক্ষার্থীদের কল্পনা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। গল্প বলা পদ্ধতিতে মনোবিজ্ঞান ভিত্তিক বলা হয়েছে, কারণ এতে শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ, রুচি অনুযায়ী পাঠদান করা যায়। শিক্ষার্থীর মধ্যে চারিত্রিক গুণাবলীরও বিকাশ ঘটে। গল্পের মাধ্যমে যখন আমরা কিছু বলবো তখন ওদের মধ্যে কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। মনোবিজ্ঞান সম্মত বলা হয়েছে, কারণ এতে শিক্ষার্থীরা তাদের চাহিদা, তারা চায় গল্প শুনতে, গল্পের প্রতি যদি সেই গল্পটি আকর্ষণীয় এবং ভঙ্গি খুব ভালো হয়। পদ্ধতির অসুবিধা হলো শিক্ষকের গল্প বলার দক্ষতার উপর নির্ভর করে পাঠদানের সফলতা। উচ্চ স্তরের শ্রেণীকক্ষে এই পদ্ধতি গুরুত্ব পায় না, গল্পের বিষয়কে খুব সংযতভাবে নির্বাচন করতে হয়, তা না হলে গল্প বলা পদ্ধতি গুরুত্ব হারিয়ে ফেলে। এই ছিল আমাদের আজকের ক্লাসের 12টা প্রশ্ন, যা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। এখানে এগুলো অনেক সময়, এই যে প্রশ্নগুলি আমি এখানে উল্লেখ করেছি, প্রকল্প পদ্ধতি কাকে বলে, সুবিধা ও অসুবিধা, এগুলি অনেক সময় 7 নম্বরের প্রশ্ন চলে আসে, যে কোনো একটি পদ্ধতি কাকে বলে এবং সেই সাথে তার সুবিধা ও অসুবিধা আসতে পারে। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের মোট 12টি প্রশ্ন, যেগুলো আমরা 2 ও 7 নম্বরের প্রশ্ন হিসাবে এখানে উল্লেখ করেছি। আশা করি এটি তোমাদের কাজে আসবে, এবং অবশ্যই আমরা চাইল্ড স্টাডি 2টি ভিডিও আপলোড করেছি, সেটিও অবশ্যই তোমরা দেখে নেবে। এই অনুযায়ী তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখলে চাইল্ড স্টাডিজ ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি এবং ইভিএসের অধ্যায়ের 10টি করে প্রশ্ন উল্লেখ করা হয়েছে, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে, তাতে তোমাদের উপকার হবে এবং পরীক্ষার আগে অবশ্যই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে তোমাদের জন্য সেই অনুযায়ী নিয়মিত ক্লাস আনতে থাকবো, এবং সেইগুলি অবশ্যই পেতে তোমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।